আলাইকুম। দেখো তোমাদের আবার ক্লাস নিতে চলে আসলাম। সার্কিটের গতদিনে বলতে গতকালকে তোমাদের ক্লাস নিয়েছিলাম। তৃতীয় অধ্যায়ে দুইটা জিনিস পড়াইছিলাম, দুইটা থিওরেম পড়াইছিলাম। কি পড়াইছিলাম দেখো, একটা ছিল কার্সফ কেসিএল কেভিএল, 2 নম্বর পড়েছিলাম থেভেনিন, 3 নম্বর পড়াবো আজকে সুপার পজিশন, আর 4 নম্বর পড়াবো ম্যাক্সওয়েল। 5 নম্বর পড়াবো নোডাল। এটা হয়ে গেছে, এটা আমরা শুরু করাবো আজকে। তাহলে এটাও করাবো আজকে, এটা শুধু বাকি থাকবে, এটা নেক্সটের দিন করা দেবো। এটা খুব সহজ একটা টপিকস। হ্যাঁ, তাহলে দেখো ভাই, আজকে আমরা সার্কিটের কেসিএল কেভিএল তো পড়ছি। তার মানে কেসিএল কেভিএল হচ্ছে বেসিক জিনিস। আমাদের কেসিএল বলছিলাম কার্সফ কারেন্ট ল এবং কেভিএল বলছিলাম কার্সফ ভোল্টেজ ল। তাহলে কেসিএল কেভিএল আমরা পড়ছি। কেসিএল কেভিএল সহজ আছে। এরপর থেভেনিনটা আমরা পড়ছি, থেভেনিনটাও সহজ। জাস্ট খালি কি করবো, থেভেনিনের ক্ষেত্রে আমরা আরটিএস নির্ণয় করবো, ভিএটিএস নির্ণয় করবো এবং আরএলটাই নির্ণয় করে বসাই দিব। তাহলে আমাদের থেভেনিন শেষ। এরপর আছে সুপার পজিশন। তাহলে সুপার পজিশন কি জিনিস ভাই? সুপার পজিশন দেখো, সুপার পজিশন থিওরিটা অনেক সহজ, কিন্তু জাস্ট প্রসেসটা একটু বড়, বুঝছো? তুমি একটা ম্যাথকে বিভিন্ন থিওরেমের মাধ্যমে করতে পারবা, কিন্তু তোমাকে কি করতে হবে, যদি বলে দেয় পরীক্ষার ক্ষেত্রে যে সুপার পজিশন থিওরেমের মাধ্যমে করো বা থেভেনিনের মাধ্যমে করো বা নোডালের মাধ্যমে করো, তাহলে তো তোমার কিছু করার নাই, আছে নাই। তাহলে তোমাকে যদি বলে দেওয়া হয় যে এই মাধ্যমে তুমি করো বা এই নিয়মে করো বা এই থিওরেমের সাহায্যে করো, তাহলে তোমাকে তো সেইভাবেই করতে হবে, তাই কিনা? তাহলে এই জন্য আমরা কি করব, যেই থিওরেমের কথা বলবে সেই থিওরেম অনুযায়ী আমরা কি করব, আনসার করব। হ্যাঁ, বা চেষ্টা করব। দেখো তোমাদের সবথেকে হচ্ছে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে থিওরেম। এখান থেকে একটা তোমরা 8 মার্কসের ম্যাথ পাবাই, এর কোনো সন্দেহ নাই। এটা 8 মার্কসের ম্যাথ পাবা তোমরা, ঠিক আছে? দুইটাও পেতে পারো, দুইটাও দিতে পারে, কিন্তু দুইটা সাধারণত দেয় না, একটা দেয়। এই জন্য আমাদেরকে থিওরেমগুলো শিখতে হবে। আর ইলেকট্রিক্যাল স্টুডেন্ট আমি নিজেও, তোমাদের কি আর বলবো, ইলেকট্রিক্যাল স্টুডেন্ট নিজেও এই যে থিওরেমগুলো আছে, এগুলো সারা জীবন তোমার কাজে লাগবে। জবের ক্ষেত্রে গেলেও তোমার হচ্ছে ডিপার্টমেন্টের যে বই আছে, ডিপার্টমেন্টের বইয়ের প্রথমে এই যে ডিসি সার্কিট, এগুলো সবগুলো কিসের অংশ? এগুলো সবগুলো হচ্ছে ডিসি সার্কিটের অংশ। তোমাদের সার্কিট 2তে কিন্তু ডিসি সার্কিট, এসি সার্কিট সবকিছুই আছে, বুঝছো? কিন্তু এটা হচ্ছে ডিসি সার্কিট অংশ, পুরোটা ডিসি সার্কিটের অংশ। এই পুরোটা হচ্ছে ডিসি সার্কিট, বুঝছো? এই থিওরেমগুলো তোমাদের এখানে জাস্ট খালি মিনি থিওরেম দেওয়া আছে, কিন্তু এই থিওরেমগুলো অনেক বড় থিওরেম, বুঝছো? এই বড়গুলো তোমরা পাবা। তাহলে মিনি জিনিস যদি বুঝো, তাহলে বড়গুলো পরবর্তীতে পাবা। এখন এগুলাই না বুঝো ভাই, তাহলে পরবর্তীতে পাবা কেমনে বা পারবা কেমনে, সেই জিনিসটা তোমাকে লক্ষ্য করতে হবে, বুঝছো? এই জন্য তোমার বেসিক জিনিসগুলো, ধারণাগুলো রাখতে হবে। বেসিক জিনিসগুলো যদি তুমি পারো, তাহলে বাকি যে বড় থিওরেমগুলো আছে তুমি এমনি পারবা। এগুলাই জাস্ট খালি ওখানে একটু কি করা আছে, একটু বড় ভাবে দেওয়া আছে, এইটাই, তাছাড়া কিছু না। তাহলে দেখো আজকে আমরা কি করাবো, সুপার পজিশন করাবো। তাহলে সুপার পজিশন নিয়মটা তোমাকে জানতে হবে। তাহলে সুপার পজিশন থিওরেম বা থিওরেম, হ্যাঁ, সুপার পজিশন থিওরেম আমরা করাই। তোমাদের বই দেখে আমি বেশি ম্যাথ করাই, কারণ আমি নিজের মতো করাইলে কি দেখা যাবে, তোমাদের বইয়ে পরবর্তীতে মিলবে না, তখন তোমাদের জন্য একটু প্রেশার হয়ে যাবে। এই জন্য বই দেখে করাই কেন, পরবর্তীতে ওই ম্যাথটা দেখলে তুমি বুঝতে পারো। এই জন্য তোমাদের বই দেখেই যে মানগুলো দেওয়া আছে, এগুলো আমি তুলে করাই। যে দেখো তোমাদের একটা ম্যাথ করাবো আজকে, তোমাদের বই থেকেই ম্যাথটা করাবো। হ্যাঁ, তাহলে দেখো তোমাদের বইয়ের উদাহরণ এক্সাম্পল 1 নাম্বার ম্যাথটা দেখো, সুপার পজিশনের। এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে, এই জায়গায় একটা ভোল্টেজ দেওয়া আছে, এই যে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, তাই না? দেখো তাহলে এটা হচ্ছে 8 ওহম, এটা হচ্ছে 12 ওহম, এটা হচ্ছে 40 ভোল্ট, এটা হচ্ছে 80 ভোল্ট। 1 ওহম দেওয়া আছে, এখানে 2 ওহম দেওয়া আছে, আর এখানে 6 ওহম। সো এখানে কিছু দেওয়া নাই বলতে এখানে তোমার কারেন্টের ডিরেকশন দেওয়া নাই। দেখো সুপারপজিশন থিওরেমটা কি ভাই, সুপারপজিশন থিওরেমটা কি এটা আগে আমাদের বোঝা লাগবে। যদি তুমি সুপারপজিশন থিওরেমটা কি এটা বুঝতে পারো, তাহলে ম্যাথ এমনি পারবা। দেখো সুপারপজিশন থিওরেমের কিছু নিয়ম আছে, এই নিয়মগুলা তোমাদের আসলে লিখে দিলে তো বুঝবা না, লিখে দিলে সেভাবে মনে থাকবে না। তো একটা ম্যাথ করলে নিয়মগুলো তোমাদের সহজেই মনে থাকবে। তাহলে দেখো সুপারপজিশন থিওরেমের যে ম্যাথগুলো আছে, এগুলো দেখো আগে।
তোমার হচ্ছে এখানে দেখতে পাচ্ছি কি আছে, দুইটা ভোল্টেজ আছে। আগে দেখো দুইটা ভোল্টেজের মাঝে দেখতে পাচ্ছ 1 ওহম দেওয়া আছে, 2 ওহম দেওয়া আছে। এখন ভাই চিন্তা করতেছো ভাই 1 ওহম 2 ওহম কেন দেওয়া আছে, এগুলো তো আমরা কখনো দেখি নাই। দেখো দেখছো কিন্তু তোমাদের মনে নাই। কালকেই বলছিলাম, গতকালকেই যখন তোমাদেরকে বুঝাইলাম থেভেনিন, তখনই বলছিলাম যে এগুলোকে বলা হয় অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স বা ইন্টারনাল রেজিস্ট্যান্স। বুঝছো, একটা শাখার মধ্যে বা একটা কিসের মধ্যে, একটা সার্কিটের মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকতে পারে, ভোল্টেজের মধ্যে রেজিস্ট্যান্স থাকতে পারে। তার মানে তোমাকে বুঝতে হবে যে ওর মধ্যে রেজিস্ট্যান্সটা আছে, এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, মানে এটা তোমার ভিতরে ঢুকে দেওয়া আছে, জাস্ট খালি তোমাকে বের করতে হবে। বুঝছো, মান তো দেওয়া আছে, জাস্ট তোমাকে বের করে নিতে হবে, বের করে এই ম্যাথগুলা করতে হবে ইজিলি। বুঝছো, তাহলে আর তোমরা তো বেসিক ইংরেজিতে পড়ে আসছো এই ম্যাথগুলা, এগুলো তো ইজি একটা বিষয়, এটা নিয়ে প্রেশার নেওয়ার দরকার নাই, প্যারা নেওয়ার দরকার নাই। তাহলে দেখো এই আমাদের সুপারপজিশন নিয়মের পদ্ধতিটা কি সেটা আগে জানি। দেখো ভোল্টেজ দেওয়া আছে দুইটা, ভোল্টেজের সোর্স দেওয়া আছে দুইটা, এর পদ্ধতি হচ্ছে একটাই। আমরা তো জানি যে এগুলা শাখা কারেন্ট নির্ণয় করতে হবে, প্রত্যেকটা কি করতে হবে, শাখা কারেন্ট গুলো বের করতে হবে। তাহলে শাখা কারেন্ট কয়টা হবে, তিনটা হবে না, যেহেতু রেজিস্ট্যান্স তিনটা, শাখা কারেন্ট হবে তিনটা, তাহলে শাখা কারেন্ট তোমাদেরকে বের করতে হবে। এখন ভাই দেখো এই জায়গায় ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো আছে, এইগুলো আগে আমরা বের করে নিই, তারপর দেখো দেখাচ্ছি, তাহলে এতে তোমাদের প্রেশার হবে না। বুঝছো, দেখো ইন্টারনাল রেজিস্ট্যান্স এখানে একটা, এখানে ছিল কত 2 ওহম, আর মনে করো এই জায়গায় একটা 1 ওহম। হ্যাঁ দেখো সুপারপজিশন থিওরেমটার ক্ষেত্রে তোমরা কি করবা, দেখো দুইটা হচ্ছে ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এর প্রথম কাজই হচ্ছে যতগুলা ভোল্টেজ সোর্স থাকবে ততবার সেটাকে তুমি কি করবা, সমাধান করবা। অর্থাৎ একটা ভোল্টেজ সোর্স নিয়ে যখন কাজ করবা তখন আর একটা ভোল্টেজ সোর্সকে শর্ট রাখবা। কি বললাম, একটা ভোল্টেজ সোর্স যখন নিয়ে কাজ করবা তখন আর একটা ভোল্টেজ সোর্সকে শর্ট রাখবা। কারণ এই ভোল্টেজ সোর্স যদি তুমি নিয়ে কাজ করো তাহলে এটাকে তুমি কি অবস্থা রাখবা, শর্ট অবস্থায় রাখবা। বুঝে গেছে, তাহলে শর্ট অবস্থায় যদি রাখো তাহলে তুমি শাখা কারেন্ট গুলো বের করতে পারবা। তাহলে দুইবার যদি সমাধান করি তাহলে শাখা কারেন্ট বাই কয়টা আসবে, দুইটা আসবে না, অবশ্যই দুইটা আসবে, দুইবার সমাধান করলে শাখা কারেন্ট দুইটা আসবে। এখন মেইন চিত্রের সাথে শাখা কারেন্টের যে কারেন্টের ডিরেকশন গুলো আমরা ধরে নিছি, যেই কারেন্টের ডিরেকশন গুলো ধরে নিছি এগুলো যদি একই দিকে যায় তাহলে পজিটিভ, আর যদি বিপরীত দিকে যায় তাহলে সেটা হচ্ছে নেগেটিভ। ভালো করে বুঝো, আবার বলতেছি, আমি জানি যে তোমাদের এই সাবজেক্ট অনেকের মাথার উপর দিয়ে যাবে, ভাই বুঝবো না ভাই, মাথার উপর দিয়ে যাবে, আর একবার বুঝাই দেন, ঠিক আছে। তাহলে তোমাদের অনলাইন ক্লাস করার একটা সুবিধা আছে, সেই সুবিধাটা কি জানো, তোমরা বারবার এই কথাগুলো শুনতে পারবা এবং বারবার তোমরা এই ক্লাসগুলো করতে পারবা, এটা তোমাদের সুবিধা। বুঝছো, তাহলে দেখো আবার বলছি, এখানে ভোল্টেজ সোর্স দেওয়া আছে দুইটা, কি দেওয়া আছে, ভোল্টেজ সোর্স দেওয়া আছে দুইটা। এই ভোল্টেজ সোর্স নিয়ে যখন তুমি কাজ করবা তখন তোমাকে একটা ভোল্টেজ সোর্স নিয়ে কাজ করতে হবে এবং আর একটা শর্ট রাখতে হবে, বলতে শর্ট রাখি দিতে হবে, মানে এটা তখন মনে করবা নাই, এটা এইভাবে কাজ করতে হবে। এবং আবার যখন এটা নিয়ে কাজ করো তখন এটা শর্ট রাখতে হবে, অর্থাৎ দুইবার কাজ করতে হবে। যদি তুমি দুইবার কাজ করো তাহলে কয়টা কারেন্ট আসবে, দুইটা করে কারেন্ট আসবে না, তাহলে একটা শাখার দুইটা কারেন্ট আসবে, এই শাখার দুইটা কারেন্ট আসবে, এই শাখার দুইটা কারেন্ট আসবে। এখন তুমি মেইন সার্কিটের ক্ষেত্রে, এটা তো মেইন সার্কিট, এই মেইন সার্কিটের ক্ষেত্রে যেই ডিরেকশন গুলো যেভাবে ধরে নিবা, যদি ডিরেকশনের সাথে পরবর্তী যে চিত্রগুলো আছে এই ডিরেকশন যদি একই দিকে যায় বা একই হয় তাহলে পজিটিভ, আর যদি উল্টা দিকে দেয় তাহলে কি করব, নেগেটিভ করব। নেগেটিভ করলে আমরা শাখা কারেন্ট গুলা পেয়ে যাব। বুঝছো, যদি না বুঝো অবশ্যই তোমরা বলবা যে ভাই বুঝতেছি না। আর তোমরা দেখো তাহলে এবার আমরা কি করব, একটা ভোল্টেজ সোর্স নিয়ে কাজ করি প্রথমে, তাহলে কি কাজ করবো, আগে 80 ভোল্ট না আগে 40 ভোল্ট নিয়ে কাজ করবা, তোমাদের ইচ্ছা। দেখো তাহলে আমরা 80 ভোল্ট নিয়ে কাজ করি, তাহলে অ্যাক্টিভ হোয়েন, লেখো হোয়েন যখন অ্যাক্টিভ সলিউশন, হোয়েন 80 ভোল্ট অ্যাক্টিভ, ঠিক আছে। যখন 80 ভোল্ট অ্যাক্টিভ তখন কি হবে ভাই, তখন কি হবে, ওইটাকে শর্ট করে দিব। হ্যাঁ, যখন একটা ভোল্ট অ্যাক্টিভ হবে তখন আরটাকে শর্ট করবো। তাহলে দেখো 80 ভোল্টকে অ্যাক্টিভ করলাম, তাহলে চিত্র একবার আঁকি। দেখো এটার 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 আর এটার কারেন্টটা একটাই না ভাই, তাহলে এটা আমরা সিরিজে করে দিতে পারি না, পারি। তাহলে এটা সিরিজে করে দিব, আর সাথে একটাই করে দিব। হ্যাঁ, তাহলে এটা কি করব, শর্ট করে দেব। কি বলছিলাম, শর্ট। তাহলে দেখো এটা সিরিজ আছে, তাহলে 2 আর 12 কত হবে, 14 আর এটা 6, তাহলে 6 ওহম 14 ওহম 8 ওহম, এটা হচ্ছে 80 ভোল্ট, ঠিক আছে। এখন আমি কি করব, কারেন্ট ডিরেকশন দেখো তোমাদের বইয়ের মতো করে, তুমি কারেন্ট ডিরেকশন তুমি বলছিলাম যে তুমি নিজের মতো করে দিতে পারো, বইয়ের মতো করে দিয়ে নেই তাহলে তোমাদের জন্য সহজ হবে, সুবিধা হবে। আমরা এটা নিজের মতো করে দিতে পারবো, বুঝছো, আমি এটা নিজের মতো করে দিতে পারবো, কিন্তু কি হবে, বইয়ের মতো করে দিলে তোমাদের জন্য সুবিধা। তাহলে আমার প্রশ্নের সাথে বইয়ের একটা যে মিল আছে এটা তুমি যখন বুঝতে পারবা তখন তোমার জন্য সুবিধা হবে। দেখো এটা হচ্ছে I3, একটা ম্যাথ বুঝলেই সবই পারবা, এটা টেনশন করার দরকার নাই। দেখো তাহলে এটাকে যদি আমরা ধরে নেই 80 ভোল্ট অ্যাক্টিভ, তাহলে কি I1 মনে করো প্রাইম ধরলাম, এটা কোনো কারেন্টটা এদিকেই যাচ্ছে, এটাকে ধরলাম I2 প্রাইম,
আর এটা নিচের দিকে যাচ্ছে, তাহলে কি i3, এটা হচ্ছে কি প্রাইম, সিঙ্গেল প্রাইম। বুঝছো? আশা করি সবাই বুঝছো। তাহলে দেখো তাহলে কি বললাম যে এটা তো ধরে নিচ্ছি, দেখো এই পাশে একটা ভোল্টেজ এদিকে কারেন্ট যাচ্ছে, এই পাশে একটা কারেন্ট যাচ্ছে, তাহলে এটা i2, এটা i1, নিচেরটা হচ্ছে i3 কারেন্ট। বুঝছো? তাহলে এখন দেখো আমরা যখন 80 ভোল্ট অ্যাক্টিভ করলাম, যখন আমরা 80 ভোল্ট অ্যাক্টিভ করছি তখন ধরে নিচ্ছি কারেন্ট ডিরেকশন এদিকে একটা, এটা কারেন্ট এদিকে যাচ্ছে, টোটাল কারেন্ট এদিকে একটা কারেন্ট যাচ্ছে, এদিকে একটা কারেন্ট যাচ্ছে। তাহলে শাখা কারেন্ট তো নির্ণয় করতে হবে ভাই। এটা i1 প্রাইম, i2 প্রাইম, i3 প্রাইম, তিনটা কারেন্টই কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। এখন দেখো টোটাল তাহলে রেজিস্ট্যান্স আগে লাগবে, কি লাগবে? রেজিস্ট্যান্স আগে লাগবে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কি? RT। তাহলে RT ইকুয়াল, দেখো তো ভাই এই কারেন্টটা দুই দিকে যায়, ভাগ হয়ে যাচ্ছে, মানে এই দুটো কি অবস্থায় আছে? প্যারালাল অবস্থা না? তাহলে এটার সাথে প্যারালাল, এটার সাথে কি সিরিজ। তাহলে 14 প্যারালাল 6 প্লাস 8, এটা অ্যান্সার কত হয়? তোমরা এটা ক্যালকুলেটরে টিপবা, ক্যালকুলেটরে দেখবা কত আসতেছে, দেখো। চার 2 6, এখানে কি আরো কিছু আছে? 14 আর 6 প্যারালাল, 6 সাথে 8, ও সরি, এ হতো এখানে একটা প্যারালাল ছিল না? এই যে এখানে আমরা কি লিখছি, 9 লিখে দিবা তোমরা, সিরিজে যেহেতু আছে 9। এই যে এখানে যেমন আমরা কি লিখলাম 12 2 14, এখানে তোমরা 9 লিখে দিবা, 8 আর 1 9 সিরিজ। তাহলে দেখো 8 আর 9 সিরিজ, তাহলে এটা যদি আমরা প্যারালাল করি, প্যারালাল করে যোগ করি, তাহলে আমাদের উত্তর আসে 13.2। তোমরা এটা সবাই ক্যালকুলেটর করবা। হ্যাঁ, কিভাবে করলাম আবার দেখো। এই দুইটা সিরিজ অবস্থায় ছিল, এই জন্য আমরা এখানে কি লিখছি, 9 লিখছি। তাহলে এই দেখো ভাই, এই চিত্রের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি ডিরেকশনটা, দেখো এদিকে কারেন্ট যাচ্ছে, যায় এই দিকে টোটাল কারেন্ট, এদিকে একটা কারেন্ট যাচ্ছে, এদিকে একটা কারেন্ট যাচ্ছে, এটাকে বলা হয় i2 প্রাইম, এটাকে বলা হয় i2 i3 সিঙ্গেল প্রাইম। বুঝছো? তাহলে এই দুইটা কি অবস্থায় আছে? প্যারালাল, এটার সাথে সিরিজ। তাহলে প্যারালাল করলাম, সিরিজ করলাম, আমরা RT পাইছি। RT যদি পাই, ভোল্টেজ তো দেওয়া আছে, তাহলে i1 প্রাইম পাবো না ভাই? কিভাবে পাবো? টোটাল কারেন্ট, তাহলে ভোল্টেজ ভাগ 13.2, এটা যদি আমরা সমাধান করি তাহলে কত আসে দেখো, তোমরা ক্যালকুলেটর সবাই করো, 6.06। বুঝছো? আচ্ছা আমিও ক্যালকুলেটরে কাজ করি, তোমরা একাই করবা কেন কষ্ট করে? দেখো তাহলে 80 ভাগ 13.2 কত আসে ভাই? 6.06 আসে। হ্যাঁ, এরপর আমরা i1 পেলাম, এখন i2 আর i3 বের করতে পারবো না? পারবো, কারণ তোমরা ওই যে বললাম আবার গত ইয়াতি পড়ে আসছো যে i2 যদি বের করি, তাহলে i2 প্রাইম সমান হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, টোটাল কারেন্ট কত ভাই? 6.06 ইন্টু, যদি i2 বের করি তাহলে বিপরীত শাখা কোনটা? এটা না? তাহলে বিপরীত শাখা রেজিস্ট্যান্স অর্থাৎ 6 এবং শাখাদ্বয়ের রেজিস্ট্যান্সের যোগফল। আশা করি সবার মনে আছে, মনে আছে? দেখো i2 কিভাবে নিলাম, টোটাল কারেন্ট কত ছিল? 6.06 ইন্টু বিপরীত শাখা রেজিস্ট্যান্স, বিপরীত শাখা এটা না ভাই, এটা বিপরীত শাখা এটা, তাহলে বিপরীত শাখা রেজিস্ট্যান্স ভাগ রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল, তাহলে ইন্টু 6 ভাগ 6 আছে 10, তাহলে 20 কত আসে? 1.81, 1.81। দেখো তো এই ডিরেকশনটা কোন দিকে গেছে? এটা দিকে গেছে না? এটা এইভাবে লিখে দেবে, এটা ডিরেকশন দিকে, এটা ডিরেকশন কোন দিকে? ওদিকে গেছে, এদিকে। তাহলে তোমাদের পরবর্তীতে হিসাব করার জন্য সুবিধা হবে। হ্যাঁ, 8 1 না 8 2 দিও, যেহেতু এইভাবে আসছে। এখন দেখো তো যদি আমরা বিয়োগ করি টোটাল কারেন্ট থেকে, তাহলে তো আমরা i3 প্রাইম পাবো না? পাবো। তাহলে 6.06 মাইনাস 1.82, এটা যদি বিয়োগ করো কত আসে দেখো? 6.06, তাহলে কত? 4.24 কোন দিকে? নিচের দিকে। দেখো শেষ। তাহলে আমরা i1 প্রাইম গুলা পাইছি। এবার আমরা কি অ্যাক্টিভ করবো বলো দেখি ভাই? এবার অ্যাক্টিভ করব 40 ভোল্ট, তাহলে অ্যাক্টিভ 40 ভোল্ট। তাহলে আবার কি করব? আবার চিত্র রাখতে হবে এখন। তাহলে চিত্র আঁকো। দেখো সবাই,
দেখো আবার আমরা কি করলাম 40 ভোল্টকে অ্যাক্টিভ করলাম। যখন 40 ভোল্ট আমরা অ্যাক্টিভ করবো ভাই, তখন 80 ভোল্ট কি রাখবো, শর্ট রাখবো। দেখো 8 আর 1 9, 9 হলে লিখছি, 14 ছিল 14 লিখছি, 12 আর 2 14, 14 লিখছি, I3 6 ছিল 6 লিখছি। দেখো কারেন্টটা এদিক দিয়ে আর গেছে, তাহলে টোটাল কারেন্টটা এদিকে আসলো, আইসা এই দুই ভাগে ভাগ হয়ে গেল। তো I2 প্রাইম কি ছিল, I2 ধরছিলাম না ভাই, তাহলে I2 প্রাইম, I3 প্রাইম ডাবল প্রাইম এবং I1 সিঙ্গেল প্রাইম। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করবো, আবার আগের মতোই বলছিলাম যে প্রত্যেকটা শাখা, প্রত্যেকটা ভোল্টেজ সোর্সের জন্য আলাদা আলাদা করে তোমাদেরকে কাজ করতে হবে। তাহলে দেখো 9 আর 6 এদের কি অবস্থায় আছে এবার, প্যারালাল। তার না 9 6 প্যারালাল প্লাস 14, দেখো কত আসে হিসাব করো। 9 প্যারালাল প্লাস 6 প্যারালাল প্লাস কত 14, কত আসে 17.6। ঠিক আছে না, এই দেখো ঠিক আছে। তাহলে 17.6 ওহম। হ্যাঁ, তাহলে আমরা কি পাইলাম, আরটি পেয়ে গেলাম। এবার আমরা কি I1 পাবো, I2 সিঙ্গেল প্রাইম, I2 ডাবল প্রাইম পাবো না ভাই? পাবো। কেমনে পাবো, কারণ ভোল্টেজ তো দেওয়া আছে, টোটাল ভোল্ট 40 ভাগ 17.6। তাহলে 40 ভাগ 17.6, তাহলে আসে কত 2.72 অ্যাম্পিয়ার। এটা কোন দিক দিয়ে ডিরেকশন, এদিকে না, দেখা যাচ্ছে। এবার দেখো নিচে লিখি সবগুলো, আর দুইটা কারেন্ট আছে শুধু। এবার দেখো তাহলে আমরা, তুমি I3 বের করতে পারবা অথবা I1 বের করতে পারবা, যে কোনো একটা বের করে জাস্ট খালি কি করবা, বিয়োগ করে দিবা। তাহলে দেখো I3 যদি বের করো, I3 ডাবল প্রাইম যদি বের করো, তাহলে কি হবে, আমরা আগের সূত্রের মতোই টোটাল কারেন্ট কত 2.72, তাহলে টোটাল কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স, তাহলে এটা বের করতেছি, তাহলে এর বিপরীত শাখা কোনটা, এটা, তাহলে এই বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত 9, বা রেজিস্ট্যান্স দ্বয়ের কি যোগফল 9 যোগ 6, এর ইকুয়াল কত হবে দেখো। তাহলে 2.72 ইন্টু 9 ভাগ কত 9 6 কত 15, তাহলে ভাগ 15 কত আসে 1.36 বের করছি কি I3 কারেন্ট, অর্থাৎ নিচের দিকে যাচ্ছে। এই ডিরেকশন দেওয়ার মানেটা একটু বার বুঝাবো। দেখো I3, তাহলে এবার আমরা I2 পাবো না, সরি I1 পাবো না, I1 ডাবল প্রাইম কিভাবে পাবো, জাস্ট খালি বিয়োগ করে দেবো। তাহলে 2.72 মাইনাস 1.36 বিয়োগ করো, 2.72 তাহলে কত আসে, তাহলে আসে 1.35। ঠিক আছে, বইয়ের সাথে যাই হোক, বই কি আছে এটা পরে দেখবো আমরা। ঠিক আছে, দেখা যাবে না নিচের লাইনটা, এটা দেখা যাবে না। তাহলে দেখো এবার আমরা কি বের করবো, I1 প্রাইম বের করবো, I1 ডাবল প্রাইম। তাহলে জাস্ট টোটাল কারেন্ট থেকে বিয়োগ করে দেবো, 2.72 মাইনাস 1.36 বিয়োগ করো, 2.72 মাইনাস 1.36 আসে 1.36 কেন আসলো, তো আসার কথা না, কারণ রেজিস্ট্যান্স তো সমান নাই। আচ্ছা আরেকবার দেখি আমরা, ট্রাই করে কথা ভুল হয়েছে নাকি। দেখো তাহলে এটা তো ঠিক আছে নাকি 17.6। এবার দেখো 40 ভোল্ট ছিল, 40 ভাগ 17.6 বা 6, তাহলে আসে তোমার অ্যান্সার 2.72, এটা ঠিক আছে। এবার দেখো তাহলে I3 বের করতেছি না, I3 বিপরীত শাখার রেজিস্ট্যান্স 9 ভাগ 9 প্লাস 6, তাহলে ইন্টু 9 ভাগ 15, তাহলে আসে কত 1.36। ঠিক আছে, 1.36 মাইনাস 2.72 ওইটাই আসবে, 1.35 বা 36 আসতেছে। তাহলে ঠিক আছে। এবার দেখো তোমাদের বইয়ে এই ম্যাথটা তোমাদের ভুল দেওয়া আছে, দেখো তোমরা এই ম্যাথটা বই দেখে করবা না, বইয়ের অ্যান্সার গুলো ভুল দেওয়া আছে, বুঝছো। তাহলে এটা তো বুঝছো ভাই। এখন দেখো, এখন উত্তরটা কেমনে করবো, এদিক দেখা যাচ্ছে না, এদিকটা দেখো, এদিকটাতে করে দিই একটু, আর না ওদিকটাতে করে দিই। দেখো এগুলা মুছাই দেয়, হ্যাঁ, তাহলে এখানে করে দিতে পারবো, সুবিধা হবে তোমাদের, বুঝতে পারবো। ম্যাথটা মুছাই দিলে আবার বুঝবা না। দেখো সুপারপজিশন একটু বড়ই হয়, সুপারপজিশন ম্যাথ বড় হয়, তোমার এটা অন্য কোনো প্রসেস নাই, সুপারপজিশন তো সুপারপজিশনই, বুঝছো। তাহলে দেখো এই জায়গায় দেখতে পাচ্ছিলাম কি মেইনের ক্ষেত্রে I1 যদি আমরা নির্ণয় করতে চাই, এখন দেখো তাহলে I1 নির্ণয় করবো। হ্যাঁ, তাহলে I1 নির্ণয় করবো। দেখো তো প্রথম চিত্রে কি ছিল, এদিকে যাচ্ছিল না কারেন্টটা, দ্বিতীয় চিত্রে কি ছিল, এদিকে যাচ্ছিল। তাহলে এটা থেকে এটা আমরা বিয়োগ করলে I1টা পেয়ে যাবো। তাহলে I1 কত ছিল 6.06, কত ছিল 6.06 মাইনাস এখানে I1 হচ্ছে 1.36, এটা বের করবো। এরপর I2 দেখো, I2 ক্ষেত্রে এদিকে যাচ্ছিল না, তাহলে এদিকটা ধরবো প্লাস আর বাকিগুলো ধরবো মাইনাস। তাহলে I2 কোনটা, এদিকে এটা যাচ্ছিল, তাহলে মাইনাস, এদিকে যাচ্ছিল এটা কি, তাহলে প্লাস। তাহলে I2 এখানে কত আছে I2 কি আছে 2.72, এটা প্লাস ধরবো, আর এই যেটা বিপরীত দিকে এদিকে যাচ্ছে সেটা মাইনাস ধরবো, আর এটা আমাদের প্লাস ধরতে হবে। তাহলে এটা কি হবে মাইনাস, তাহলে I2 1.82 মাইনাস 1.82,
এরপর কি i3, দেখো এরপর নির্ণয় করবো কি i3, তাহলে i3 কি হবে, i3 নিচের দিকে, কারণ দুইটাই প্লাস, এটাও নিচের দিকে, দেখো এটা নিচের দিকে, দুইটা প্লাস, তাহলে এখানে কি 4.24, তাহলে 4.24 প্লাস 1.36, এখন সবাই এটা যোগ বিয়োগ করো, তাহলে প্রথমটা কি 6.06 মাইনাস 1.36, এটা যদি আমরা হিসাব করি তাহলে পাই 4.7 অ্যাম্পিয়ার, 4.7 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এরপর দেখো 2, তাহলে এটা যদি করি তাহলে 2.72 মাইনাস 1.82, এটা হিসাবগুলো পাই 0.9 অ্যাম্পিয়ার। এরপর এটা দেখো 4.24 মাইনাস যোগ 1.36, তাহলে কত পাই 5.6 অ্যাম্পিয়ার। এই দেখো এই তিনটে তোমাদের অ্যান্সার, বুঝছো? তাহলে এই ম্যাথটা একটু বড় হয়েছে যদিও, কিন্তু সুপারপোজিশন বড় হয়, সুপারপোজিশন ম্যাথ একটু বড় হয়। হ্যাঁ, তোমাদের এই ম্যাথটাতে বইয়ে ভুল উত্তর দেওয়া আছে, আমি বলতে চাইছিলাম আগেই, দেখলাম ম্যাথটাতে ভুল উত্তর দেওয়া আছে, সবাই বই দেখে করবে না এটা। দেখো আরেকবার বুঝাই দেবো, টেনশন করিও না, প্লাস ক্যালকুলেটর দেখাই দেওয়া লাগবে, বুঝছো? কারণ ক্যালকুলেটর তোমরা পারো না নাকি জানি, ক্যালকুলেটর এক্সপার্ট হইতে হবে, তাছাড়া তুমি এগুলো ম্যাথ করতে পারো না সহজ। দেখো প্রথম দিন বলছিলাম যে এরকম যদি থাকে যে 9 প্যারালাল 6 প্লাস যদি 14 থাকে, দেখতে পাচ্ছ রে সবাই, কি দেখা যাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আগে দেখাই দিই, তারপর ক্যালকুলেটর বুঝাই দেবো। হ্যাঁ, দেখো একটা চিত্র দেওয়া আছে, বলছে এর শাখা কারেন্ট বের করতে হবে, বা জয়টা শাখা থাকবে তো এটা কারেন্ট বের করতে হবে। ভালো করে বুঝে ম্যাথটা ভাই, এই ম্যাথ বুঝতে বাকিগুলো আর করে দেওয়া লাগবে না। দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছি ভোল্টেজ সোর্স কয়টা, দুইটা আছে না, এখানে একটা এখানে একটা, তাহলে ভোল্টেজ সোর্স গুলো অ্যাক্টিভ নিয়ে কাজ করতে হবে। তার মানে আমরা ভোল্টেজ সোর্স যতবার অ্যাক্টিভ করব ততবার আমাদের কারেন্ট আসবে, জয়টা ভোল্টেজ ততগুলা কারেন্ট, তারপরে দুইটা ভোল্টেজ, তার মানে একটা দুইটা করে কারেন্ট আসবে। তাহলে এটা আমরা ধরে নিছি, এদিকে একটা কারেন্ট যাচ্ছে, এদিকে একটা কারেন্ট যাচ্ছে, নিচে দিকে একটা কারেন্ট যাচ্ছে। হ্যাঁ, এখন এই অনুযায়ী আমাদেরকে ধরে ধরে ম্যাথ করতে হবে। তাহলে দেখো মনে করো অ্যাক্টিভ প্রথমে করছি 40 ভোল্ট, বা তুমি ইচ্ছা মতো করতে পারো, অ্যাক্টিভ 40 ভোল্ট করলাম, করার পর যেটা অ্যাক্টিভ করবো সেটা নিয়ে কাজ করবো, বাকিগুলো থাকবে শর্ট। দেখো এটা দেখো শর্ট করে দিছি, তাহলে যা ছিল তাই। এখন এই দুইটা সিরিজ অবস্থায় ছিল, 12 ভোল্ট আর 2 ভোল্ট সিরিজ, তার মানে 14, 8 আর 1 কি ছিল সিরিজ, একটাই পথ সিরিজ, এই জন্য এটাকে বলা হয় 9। তাহলে এই চিত্র তো বুঝছো সবাই। এখন ডিরেকশনটা এই চিত্রের মতো ধরতে হবে, ভোল্টেজ দিকে আছে, তার মানে কারেন্টের দিকে যাবে, যায় এখানে আসবে, আসে দুই ভাগে ভাগ হয়ে যাবে, দেখছো দুই ভাগে চলে গেছে দুই দিকে। তাহলে i2, এটা ছিল i2 না, i2 ডাবল প্রাইম, কারণ এটা আগে ধরছি, তাহলে i2 ডাবল প্রাইম, i1 ডাবল প্রাইম এবং i3 ডাবল প্রাইম। ঠিক আছে, তাহলে আগে আমরা RT নির্ণয় করবো, কি নির্ণয় করবো, RT নির্ণয় করছি, RT হচ্ছে কি এই দুইটা প্যারালাল, এটার সাথে সিরিজ, কারণ শাখা কারেন্ট এগুলা, শাখা কারেন্ট গুলা কি ভাগ হয়ে গেছে, তাহলে কারেন্ট ভাগ হয়ে যায় কোথায়, প্যারালালে, তাহলে প্যারালাল করলাম প্লাস সিরিজ 14, এটা বের করলাম। এরপর দেখো তো ভাই এই যে কারেন্টটা যাচ্ছে এটা টোটাল কারেন্ট না, টোটাল কারেন্ট, টোটাল ভোল্টেজ দেওয়া আছে, রেজিস্ট্যান্স টোটাল পাইছি, তাহলে টোটাল কারেন্ট বের করতে পারবো না, পারবো। তাহলে i2 ডাবল প্রাইম সমান 40 ভাগ টোটাল রেজিস্ট্যান্স 2.72 অ্যাম্পিয়ার। এরপর i3, এবার দেখো i3, তাহলে i3 যদি বের করতে যাই, আমরা টোটাল কারেন্ট জানি, শাখা কারেন্ট শাখা রেজিস্ট্যান্সও দেওয়া আছে, তাহলে টোটাল কারেন্ট ইনটু শাখার রেজিস্ট্যান্স, অর্থাৎ বিপরীত শাখার রেজিস্ট্যান্স ভাগ শাখাদ্বয়ের রেজিস্ট্যান্সের যোগফল বের করছি 1.36 অ্যাম্পিয়ার। এটা কোন দিকে, নিচের দিকে। এরপর দেখো এইটা টোটাল কারেন্ট আর এটা হচ্ছে শাখা কারেন্ট, তাহলে বিয়োগ করলে তো আমরা আরেকটা কারেন্ট হয়ে যাবো শাখার, পাবো না, পাইলাম। সেম ভাবে এটাও, সেম ভাবে এটাও বের করছি। এরপর দেখো ডিরেকশন তো দেওয়া আছে, এখন এটার ক্ষেত্রে কেমনে বুঝবা, এটার ক্ষেত্রে অনেকের প্রবলেম হয় বুঝার, বুঝছো? দেখো আগে প্রথমে দেখো i1টা ডিরেকশন কোন দিকে, i1 ডিরেকশন এদিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এদিকে, তাহলে এদিকে যেগুলা কারেন্ট যাবে সবগুলা প্লাস, আর বিপরীত দিকে যেগুলো আসবে সেগুলো মাইনাস, আর এদিকে যেগুলো আসবে সেগুলো হচ্ছে মাইনাস, আর এগুলো হচ্ছে প্লাস, কারণ ডিরেকশনটা এদিকে। তাই এটার ক্ষেত্রে দেখো তো এদিকে আসে না, তাহলে এটা কি হবে মাইনাস, এটা এদিকে গেছে না, তাহলে এটা হবে প্লাস। দেখো এটার কারেন্ট আমরা দেখো প্লাস নিছি, এই যে প্লাস, আর এটা নিছি কি মাইনাস, সেম ভাবে একই এরকম, বুঝছো? তাহলে আশা করা যায় সবাই ম্যাথটা বুঝছো ভাই, সবাই ভালোভাবে তুলে নিবা এবং বই দেখে করার চেষ্টা করবে না, কারণ বইয়ে এই ম্যাথটা ভুল দেওয়া আছে, মুছাই দিলাম। তাহলে এরপর তোমাদের ক্যালকুলেটরে কিছু কিছু জিনিস তোমরা ক্যালকুলেশন গুলো পারো না, এই ক্যালকুলেশন গুলো আমি দেখাই দিব তোমাদের।
দেখো ক্যালকুলেশন 9 প্যারালাল 6 প্লাস 14, হ্যাঁ এটা যদি থাকে তাহলে কেমনে ক্যালকুলেশন করবো? সবাই ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর হাতে নিবা, দেখবা যে এখানে তোমাদের 9 দেওয়া আছে। দেখো 9 চিপবা, অর্থাৎ দেখো 9 প্রথমে একটা 9 চিপবা, 9 চিপার পর ইনভার্স আছে, এই যে এক্স এর উপরে ইনভার্স আছে, এরকম দেখো এক্স এর উপরে যে ইনভার্স আছে, এই এক্স এর উপরে ইনভার্স, যার যার ক্যালকুলেটর দেখবা এটা কোথায় আছে, এটা টিপবা তাহলে এরকম আসবে। আসার পরে প্লাস চিপবা, এরপর 6 আবার চিপবা, আবার এটা চিপবা এক্স ইনভার্স, তাহলে এটা আসবে, হ্যাঁ এটা আসলে এরকম চিহ্ন আসবে, এরকম হবে। আবার এরপরে তুমি এটা দুই ভাবে করতে পারো, অ্যান্সার যদি চিপো তাহলে একটা মান আসবে, এটা যদি অ্যান্সার চিপো তাহলে এরকম আসবে 9 ইনভার্স প্লাস 6 ইনভার্স, সমান চিপবা, সমান চিপলে এরকম আসবে 5/18 এরকম আসবে। আবার ইনভার্স চিপবা পুরোটার উপরে, ডিরেক্ট ইনভার্স চিপবা, তাহলে অ্যান্সার ইনভার্স যদি করো তাহলে সমান চিপবা, সমান চিপলে কি আসবে 18/5 আসবে। এটা তুমি এই যে এস এরকম আছে, এস ডি আছে দেখো একটাতে, ওই এস ডি যদি চিপো তুমি তাহলে একটা মান পাবা, কি পাবা এরকম আসবে 3.6 আসবে। এর সাথে এটা যোগ করে দিবা খালি প্লাস 14, তাহলে কত আসে প্লাস 14 17.6 আসবে। এই দেখো 17.6 আসছে, এটা ওহম, বুঝছো? এগুলা ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন খুবই সহজ। আর কি দেখাবো, আর ক্যালকুলেশন দেখাবো? দেখো এটা তো সবাই বুঝছো তাই না? আরো যদি বড় বড় দেওয়া থাকে আরো অনেক ভাবে করতে পারবা। দেখো হ্যাঁ মনে করো এরকম আছে 6 প্যারালাল 6 প্লাস 3 এরকম যদি থাকে তাহলে কি করবা? দেখো দুইটা যদি একই মানের রেজিস্ট্যান্স থাকে, দুইটা যদি একই মানের রেজিস্ট্যান্স থাকে তাহলে তাদের অর্ধেক ধরে নেবে, অর্থাৎ 3 প্লাস 3 ইকুয়াল 6 ওহম, এটা অ্যান্সার। এগুলা হিসাব করার দরকার নাই, যদি তুমি ক্যালকুলেটর হিসাব করতে চাও করবা 6 ইনভার্স চিপবা প্লাস 6 ইনভার্স চিপবা, এরপর আরেকটা ইনভার্স চিপবা প্লাস 3 চিপবা, এভাবে করতে পারবা, কিংবা এভাবে করতে পারবা 6 ইনভার্স প্লাস 6 ইনভার্স চিপবা, তাহলে এভাবে 1/3 আসবে। আবার ইনভার্স চিপবা তাহলে কি আসবে 3 আসবে, হ্যাঁ এটা তোমরা করতে পারবা অ্যাজ ইউর উইশ। তাহলে তোমাদের সুপারপজিশন শেষ আজকে। এরপর সবাইকে বুঝছো তোমরা? ক্যালকুলেশন ক্যালকুলেটরের ক্যালকুলেশন তো বুঝাই দিলাম, আহামরি খুব কঠিন না, বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা যে বুঝছো কিনা। আজকে আর থিওরেম করাবো, করবা? দেখো একটাই তো করাইলাম, করাই আর একটা, তাহলে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, তোমার বাসা প্র্যাকটিস করলেই পারবা। ঠিক আছে, তাহলে আরেকটা থিওরেম আমরা করাই আজকে। সুপারপজিশনের যে ম্যাথগুলো আছে, বিশেষ করে যেগুলো বোর্ডে আছে অনেকবার, এগুলো তোমরা করার চেষ্টা করবা, এগুলোই আসবে, বেশি কিছু আসবে না। হ্যাঁ তাহলে দেখো ম্যাক্সওয়েল করায় নাকি? ম্যাক্সওয়েল খুবই সহজ, একটা ম্যাথ করাবো ম্যাক্সওয়েলের, তাহলে তোমাদের ম্যাক্সওয়েল শেষ, অর্থাৎ অধ্যায় শেষ। ম্যাক্সওয়েল থিওরেম, হ্যাঁ এটা হচ্ছে 12 ভোল্ট, এটা প্লাস এটা মাইনাস, এটা 15 ভোল্ট, এটা প্লাস এটা মাইনাস, এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 3 ওহম, এটা 5 ওহম এবং এটি 4 ওহম। ঠিক আছে, তুমি দিয়ে নিবা নিজের মতো করে, এ বি সি ডি ই এফ জি এইচ। হ্যাঁ দেখো বলতে কি, ম্যাক্সওয়েল থিওরেমের সাহায্যে তোমাদের 1 নাম্বারটা, উদাহরণ 1 এক্সাম্পল 1 নাম্বারটা দেখো ম্যাক্সওয়েলের। হ্যাঁ বলছে কি, বলছে নিজের চিত্রে ম্যাক্সওয়েল থিওরেমের সাহায্যে প্রতিটি রোধের কারেন্ট এবং মান বের করতে হবে। বলছিলাম যে প্রত্যেকটা জয়টা রেজিস্ট্যান্স থাকবে, সবগুলার তোমাদের কাজ হচ্ছে মান বের করা, বুঝছো? দেখতে পাচ্ছ সবাই, দেখা যাচ্ছে? তাহলে দেখো, তাহলে লুপ কয়টা আছে ভাই? দেখো তোমাদেরকে কতদিন লুপ দেখাইছিলাম, লুপ কাকে বলে? এই যে এগুলাকে একটাকে বলা হয় লুপ, এটাকে একটাকে বলা হয় লুপ,
লুপগুলো তুমি ম্যাক্সওয়েলটা কি আসলে বুঝতে হবে, ম্যাক্সওয়েলও এক বিজ্ঞানী, এটার নামের নামে থিওরেমটা হয়েছে। এই থিওরেমটার কাজ হচ্ছে তোমাদেরকে প্রত্যেকটা একই দিকে ধরে নিতে, লুপগুলো এটা এটা কিংবা এটা, দেখো একই দিকে ধরছি না, একই দিকে ধরে নিতে পারো তুমি, এদিকেও ধরতে পারবা ইচ্ছা করলে, এদিকে 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 এভাবে ধরতে পারবা, এভাবে ধরতে পারবা, এভাবে ধরতে পারবা। হ্যাঁ, তা আমি এভাবে ধরলাম, কোনো সমস্যা নাই, যেহেতু বই এভাবে ধরা আছে এই জন্য এভাবে ধরলাম, যেন তোমাদের জন্য সহজ হয়ে যায় এই জন্য। ঠিক আছে, তাহলে একটা একটা করে নিয়ে কাজ করতে পারবা। হ্যাঁ, তাহলে এটা ধরে নাও I1, এটা I2, এটা I3 ধরে নাও। আর আমরা কি করব, লুপ ফেলবো, তিনটা আলাদা আলাদা লুপ ফেলবো, তাহলে আমরা পেয়ে যাবো। দেখো এ বি জি এইচ এ তে কাজ করি, এটা যদি কাজ করি তাহলে কি করবো, 12 থেকে শুরু করবো, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তোমরা জানোই প্লাস মাইনাস ধরার কাহিনী, এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। তাহলে দেখো এবার যদি কাজ করি আমরা, তাহলে কি নিয়ে কাজ করবো, 12, তাহলে 12 মাইনাস 4I1 মাইনাস 3, এটাকে দেখো এই I1টা প্লাস, আর যেহেতু দুইটা এখানে দেখো কারেন্ট কিন্তু দুইটা আছে ভাই, I1 ও আছে I2 আছে, I2টাকে ধরবো মাইনাস, যখন যেটাকে কাজ করবো, যেটাকে নিয়ে কাজ করবো সেটাকে ধরবো প্লাস, I1 নিয়ে কাজ করতেছি I1 প্লাস ধরবো, I2 নিয়ে কাজ করতেছি না I2 মাইনাস ধরবো, তাহলে I1 আমরা কি ধরবো প্লাস, I1 মাইনাস I2 ইকুয়াল 0। আশা করা যায় সব বুঝছো না, বইয়ে তোমাদের এভাবেই দেওয়া আছে অবশ্য, দেখো হ্যাঁ এইভাবেই। তাহলে বইয়ে কিভাবে থাকুক তার বইয়ের মতো করার চেষ্টা করি আমি, যদিও বই ভুল থাকলে তো সেটা দেখানো যাবে না। দেখো তাহলে 12 মাইনাস 4I1 মাইনাস 3I1 মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে কি প্লাস 3I2 ইকুয়াল 0। ঠিক আছে ভাই, 3I2 ইকুয়াল 0, তাহলে 4I1 প্লাস, দেখো তো এখানে I1 আছে, তাহলে আমরা কি করতে পারবো, যোগ করতে পারবো না, তাহলে মাইনাস 7I1 প্লাস 3I2 ইকুয়াল 12। দেখো ও মাইনাস 4 আছে না, এটাকে আমরা যদি ওদিকে পাঠাই দিই, যেহেতু এখানে 12 আছে, তাহলে এটা প্লাস হবে, এটা কি হবে মাইনাস হবে, তাহলে 12টা রাখিয়ে দেবো। হ্যাঁ, এটা একটা নম্বর সমীকরণ, বুঝছো না বুঝছো না। এবার দেখো এই লুপ নিয়ে কাজ করতেছি, এ বি জি এইচ এ লুপ নিয়ে কাজ করতেছি, তাহলে 12 প্লাস মাইনাস 4I1 মাইনাস 3 কি I1 মাইনাস I2, কারণ I1 নিয়ে কাজ করতেছি I1 প্লাস, সব থেকে সহজ হচ্ছে ম্যাক্সওয়েল। I1 এর কাছে I1 প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে I1 মাইনাস I2, তাহলে 12 মাইনাস যা আছে তাই করলাম। এরপর দেখো এই এটা 4 আর 3 7 টাকা দিয়ে পাঠিয়ে দিলাম, 3 টাকা দিয়ে পাঠিয়ে দিলাম, এটা অ্যাড করলাম। এবার দেখো আমরা ওই লুপটা নিয়ে কাজ করবো, কি লুপ নিয়ে কাজ করবো ভাই, তাহলে বি সি এফ জি বি লুপে, এবার এটা নিয়ে কাজ করবো, কি নিয়ে কাজ করবো, বি জি এফ সি বি জি। তাহলে দেখো এবার, তাহলে বই কি করছে 5I2 করছে, ঠিক আছে, ওরা কি করে করবে, আমরা যদি এবার প্লাস নিয়ে কাজ করি, তাহলে প্লাস নিয়ে কাজ করতে পারবো, প্লাস নিয়ে কাজ করি তাহলে সুবিধা। তাহলে 5I2 মাইনাস বাদ দিয়ে আবার প্লাস, তাহলে 4 প্লাস 4, এবার I2 তাহলে প্লাস, I2 মাইনাস I3, এদিক দিয়ে আসবে মাইনাস, এখানে তাহলে কি মাইনাস প্লাস নিচ্ছি, তাহলে মাইনাস বাদ আবার কি নেবো মাইনাস, তাহলে মাইনাস 3, এবার I2 মাইনাস I1, তোমাদের বলছিলাম যেটা নিয়ে কাজ করবো সেটা প্লাস, আর বাকিটা কি হবে মাইনাস ইকুয়াল 0, বুঝছো না বুঝো নাই। দেখো তাহলে 5I2 প্লাস 4I2 প্লাসে মাইনাসে মাইনাস 4I3 মাইনাস 3I2 মাইনাসে মাইনাসে প্লাস 3I1 ইকুয়াল 0। এবার যোগ বিয়োগ করবো, I1 আছে তাহলে 3I1 3I2, 5 আর 4 9 থেকে যদি 3 বাদ দেই তাহলে কত হবে 6 না, তাহলে প্লাস 6I2 মাইনাস 4I3 ইকুয়াল 0, এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে কি সমীকরণটা, 3I1 যোগ বিয়োগ কি ভুল হয়েছে আমাদের, প্লাস 4 প্লাস 3 প্লাস 3, ও এবার তো এইটা ডিরেকশন নিয়ে দেখো, এই ডিরেকশন নিয়ে কাজ করতেছি না, এটার ক্ষেত্রে তো চিহ্ন এদিকে যাবে, তাহলে কারেন্ট এদিকে ঢুকতেছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এখানে কি হবে প্লাস হবে, এটা প্লাস হবে এটা মাইনাস। ঠিক আছে, তাহলে 9 4 9 10 11 12, এখানে শুধু 12 হয়, 12I2। ঠিক আছে, তাহলে 12I2 মাইনাস 4I3, দেখো কেমন হলো, বলছিলাম না যে কারেন্ট এটা নিয়ে কাজ করতেছি আমরা, এদিক নিয়ে যখন কাজ করবো, এই ডিরেকশনে যখন কাজ করবো,
কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে, দেখো এদিক দিয়ে যাচ্ছে না, যেদিকে ঢুকবে সেটা প্লাস, তাহলে এটা প্লাস ছিল মাইনাস, আবার এটা ঢুকছে এদিকে প্লাস ছিল এটা মাইনাস ছিল, এইটা নিয়ে কাজ করতেছি, বুঝছো? তাহলে এটা বোঝা গেছে 3 নাম্বার। এবার দেখো আরেকটা সমীকরণ, এটা নিয়ে কাজ করবো, তাহলে কি সি ডি ই এফ সি, এটা নিয়ে কাজ করবো। তাহলে আবার প্লাস নাও এখানে, তাহলে প্লাস 3i, প্লাস তো লেখা লাগে না, 3i কি 3, প্লাস নিছি, মাইনাস বলতে কি নিবো প্লাস, তাহলে প্লাস কত 15, তাহলে কারেন্টের দিকে যাচ্ছে, তাহলে এটা প্লাস ধরবো, এবার এটা মাইনাস ধরবো, কারেন্টের দিক দিয়ে যাচ্ছে না, তাহলে এখানে কিনলাম প্লাস, মাইনাস বাদ দিয়ে আবার কি নিবো প্লাস, তাহলে 4 নিবো 4, তাহলে কি হবে i3 মাইনাস i2 ইকুয়াল কি হবে 0, তাহলে 3i3 প্লাস 15 প্লাস 4i3 প্লাসে মাইনাসে কি মাইনাস 4i2 ইকুয়াল 0। হ্যাঁ, এরপর দেখো 3 আর 4 কি হবে 7, তাহলে মাইনাস 4i2 প্লাস 7i3, এখন যদি পাঠিয়ে দিই এটা তাহলে কি মাইনাস 15, চিহ্ন যদি একটু চেঞ্জ করে তাহলে কি 4i2 মাইনাস 7i3 ইকুয়াল 15, এটা কয় নম্বর সমীকরণ? 3 নম্বর সমীকরণ। আশা করি যে সবাই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ না সবাই? হ্যাঁ দেখতে পাচ্ছ। এখন দেখো এটা আমাদের কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। কি এই পাশটা দেখা যাচ্ছে না? দেখো এটা আমরা এখন কি করব, ক্যালকুলেশন করব। তাইলে ক্যালকুলেশন করলে কি পাচ্ছি দেখো, i1 i2 এবং i3 পেয়ে যাবো। হ্যাঁ দেখো ক্যালকুলেশন করে কি পাবো, তিনটা আমরা সমীকরণ পাইছি, i1 পাবো, i2 পাবো এবং i3 পাবো, তাহলে আমাদের ম্যাথ শেষ হয়ে যাবে। দেখো তিনটা সমীকরণ পাইছি, এখন দেখো ক্যালকুলেটর সবাই হাতে নাও, এরপর মোট চিপো, মোট চিপসো, দেখো ইকিউএন একটা আছে, ওটা 5 নাম্বার ইকিউএন, ওটা চিপবা। এরপরে সমীকরণ আছে কয়টা ভাই, দুইটা, তাহলে তোমাদেরকে দুইটা সমীকরণগুলা করতে হবে। হ্যাঁ দেখো মোট চিপসো, তারপর 5 চিপো, মোটে যে ইকিউএন আছে ওই জায়গায় 5 চিপবা, এরপরে 2 নাম্বার চিপবা, 2 নাম্বার চিপলে তিনটা সমীকরণ অলরেডি চলে আসছে। তাহলে দেখো প্রথমটা এখানে i1 আছে, i2 আছে, i3 কি আছে, i3 নাই, i3 নাই, তাহলে এটা হচ্ছে এর মান, এটা বি এর মান, i3 নাই, সি এর মান, সি এর মান 0, আর এটা ডি এর মান যা, তাহলে i1 এর মান কি 7 চিপবা, সমান বি এর মান কি -3 চিপো, এরপর সি এর মান তো ভাই নাই, তাহলে সি এর মান কি ধরবো, সি এর মান তোমরা, সি এর মান যেহেতু নাই, সি এর মানটা 0 ধরবা, 0 ধরলা। এবার চাইছে ডি এর মান, ডি এর মান কত 12 চিপ সমান। এবার 2 নাম্বার সমীকরণ কি, i1 i2 i3 আছে, তাহলে 3 i1 এর মান, i2 এর মান কত 12, তাহলে 12 চিপো, এটা মান কত -4, তাহলে -4 উঠাইতে হবে। এবার ডি এর মান কিছু নাই, তার মানে 0, বুঝছো? এরপর দেখো এটা সমীকরণ, কয় নাম্বার সমীকরণ? এরপর দেখবা 3 নাম্বার সমীকরণ। তাহলে এখানে কি দেখো তো ভাই, i1 আছে, i1 নাই, তাহলে i1 টা কি ধরবা 0, i2 টা কি ধরবা 4, i3 কি -7, এরপর ডি এর মান হচ্ছে 15 দেখো, দেখো তাহলে আমরা মান পেয়ে গেছি। i1 এর মান কি, i1 এর মান হচ্ছে 1.17, i2 এর মান -1.24, 2.85, বইয়ের সাথে মিলে নাই কেন? দেখি আমরা সমীকরণগুলো আরেকবার কি অবস্থা। দেখো প্রথম ওদের আসছে 7i1 -3i2, 7i1 -3i2 ইকুয়াল 12, ঠিক আছে, 1 নম্বর সমীকরণ মিলছে আমাদের। 2 নম্বরটা ওদের আসছে কত, -3i1, আমাদের আসছে প্লাস 12 12 -4i3, এটা মিলে নাই, এটা দেখতেছি। এবার এটা হচ্ছে 4i2 -4i2 মাইনাস, এটা ঠিক আছে, ঠিক আছে, ওখানে জাস্ট খালি তোমাদের প্লাস দেওয়া আছে আর আমাদের মাইনাস দেওয়া আছে, আমাদের প্লাস আসছে, এটা নিয়ে সমস্যা নেই। এখানে কেন মিলে নাই, এই হিসাবটা একটু দেখে নেই। দেখো তাহলে কি -5i2, এটা নিয়ে কাজ করতেছিলাম না, তাহলে মাইনাস আমরা প্লাস নিয়ে কাজ করছি, তাহলে প্লাস যদি নেই তাহলে প্লাস 5i2, ঠিক আছে। এরপর মাইনাস বাদ দিয়ে কি আবার এখানে যদি এদিক দিয়ে নিচ্ছিলাম তখন ডিরেকশনের প্লাস ছিল, এটা ছিল মাইনাস, তাহলে মাইনাস বাদ দিয়ে ছিল প্লাস, তাহলে কি ছিল প্লাস ছিল প্লাস 4i2 -i3, এই জায়গায় তো ঠিক আছে, -i2 ঠিক আছে তো, ঠিক আছে। এরপর দেখো মাইনাস বাদ দিয়ে এবার কি নেবো প্লাস, তাহলে প্লাস 3i2 -i1, তাহলে ও আচ্ছা i2 প্লাস মানে মাইনাস, ঠিকই তো আছে রে ভাই, প্লাস 5i2, তাহলে 4i2 -4i3 প্লাস 3i2, ও আচ্ছা এখানে তো ভুল করে ফেলছি আমরা, দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে না, এই জায়গায় আমরা ভুল করে ফেলছি, এই জন্য আমাদের উত্তর মিলে নাই, দেখছো একটু ভুল করার উত্তর মিলে যায় মাইনাস। তাহলে এখানে এটা মুছাই দিয়ে আবার ঠিক করি, তাহলে 5, তাহলে -3i1 প্লাস 12i2
-4i3 এবার কি ঠিক আছে? এবার তো ঠিক থাকার কথা, ইকুয়াল 0। দেখছো ক্যালকুলেশনে একটু মাইনাস ভুল হওয়ার কারণে, হ্যাঁ এবার আমাদের ঠিক আছে। তাহলে ক্যালকুলেশনটা তোমরা করো, আবার মানটা বসাও, কাটার দরকার নাই, জাস্ট মানটা বসাও। 2 নম্বরের সমীকরণের মানটা বসাও। 2 নম্বরে কি আছে? -3 + 12 -4 আর 0। তাহলে মান দেখো কত আসে, 1.53। মানগুলোতে বসা দেখো কি অবস্থা। হ্যাঁ প্রথমটা হচ্ছে 7 -3 7 -3 0, এবার এটা মানে হচ্ছে 12। ঠিক আছে, 2 নম্বর সমীকরণ -3 12 -4। কি রে ভাই ক্যালকুলেটর কাজ করতেছে না কেন? 7 -3 0 আরো আসছে, -3 12 -4 এবার 0। এবার এটা কি? তা 0 4 -7 এবং 15, তাহলে আসছে 1.53। দেখো বইয়ে হয়তো বা ক্যালকুলেশনটা তোমাদের ভুল দেওয়া আছে, বুঝছো? বইয়ের ক্যালকুলেশনটা মিলাই নিবা, হয় বইয়ের ক্যালকুলেশন ভুল আসতেছে আর নয় ক্যালকুলেটরে। হ্যাঁ ক্যালকুলেটর একটু কম কাজ করতেছে তো, তাই তোমার ক্যালকুলেশনটা তোমাদের মতো করে করবা, এটা দিয়ে মানটা বসাও। এটা আমি মানটা বসাচ্ছি না যেহেতু। আর ক্যালকুলেটর আছে কি তোমার? তাহলে নেক্সট তোমাদের হচ্ছে যে ক্যালকুলেটর সচল কাজ করে খুব ভালো করে, ওই ক্যালকুলেটর দিয়ে তোমরা কাজ করবা। হ্যাঁ তাহলে তোমাদের মানটা ঠিক চলে আসবে। তাহলে বইয়েরটাই বসাই দিই, 2.42 1.63, এটা আসছে 2.42 1.63, আর এটা আসছে কত? 3.07। যাই হোক ম্যাথ তোমরা বুঝছো কিনা ভাই? প্লাস মাইনাসে গোলমাল করা যাবে না, প্লাস মাইনাসে কোনো ম্যাথ গোলমাল করা যাবে না, বুঝছো? প্লাস মাইনাসে গোলমাল করা যাবে না, আর ম্যাথগুলো তোমাদেরকে ভালো করে বুঝাইতে হবে, মানে বুঝতে হবে, বুঝে বারবার প্র্যাকটিস করতে হবে। জাস্ট তুমি 3টা লুপ ধরবা, দেখো এই জায়গায় 3টা কি ধরছো? লুপ ধরছো, 3টা লুপ ধরছো, 3টা লুপ করবা। লুপটা যখন ধরবা তখন নিজের ডিরেকশন অনুযায়ী নিবা, যখন ঢুকবে তখন প্লাস, যেদিকে বের হবে সেদিকে মাইনাস, ঢুকবে প্লাস, বের হবে মাইনাস, ঢুকবে প্লাস, বের হবে মাইনাস, মানে এই ডিরেকশন অনুযায়ী তোমরা করতে থাকবা, বুঝছো? এই ডিরেকশন অনুযায়ী করতে থাকো, তাহলে ম্যাথ তোমাদের অলরেডি হয়ে যাবে। দেখো এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলো কিন্তু ডুয়েটে আসে অনেক সময়, এই ম্যাথটা কিন্তু ডুয়েটে আসছিল, এই ম্যাথটা আসে নাই, এই টাইপের ম্যাক্সওয়েলের ম্যাথ কিন্তু ডুয়েটে আসছিল, বুঝছো? এখন থেকে তোমরা যদি ভালো করে পড়ো তাহলে তোমার চাকরির ক্ষেত্রে বলো আর বিভিন্ন ক্ষেত্রে বলো তোমাদের হয়ে যাবে, বুঝছো? তাহলে তোমাদের আমি বলে দিচ্ছি কোন কোন ম্যাথগুলো তোমরা করবা, যে ম্যাথগুলো বেশি বোর্ডে আসছে। যেমন দেখো ম্যাক্সওয়েলের ক্ষেত্রে 1 নাম্বারটা করবা, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3টা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার আছে, সেই 3টে ম্যাথ করলেই, এই 3টে ম্যাথ 4টে ম্যাথ করলেই হয়ে যাবে, বুঝছো? তোমাদের বেশিরভাগই তোমাদের কি আসে, তোমাদের দেখলাম আমি কোশ্চিনটা তোমাদের দেখলাম, তোমাদের মনে করো থেভেনিন আসে, নইলে সুপারপজিশন আসে, থেভেনিন নইলে সুপারপজিশন আসে, বুঝছো? সেই থেভেনিন সুপারপজিশন বেশি আসে, এই দুইটা বেশি করে করবা, থেভেনিন সুপারপজিশন, এই দুইটা ভালো করে তোমরা করবা। এবং ক এবং খ বিভাগ যেগুলো আছে এগুলো এখন থেকে পড়া শুরু করবা, কারণ পরীক্ষার আগে যাই যদি তুমি আগের মুহূর্তে পড়ো তাহলে তোমার ভাই কাজ হবে না, বুঝছো? আগের মুহূর্তে পড়ে তোমাদের কোনো লাভ নাই, এই জন্য তোমাকে এখন থেকেই ভালোভাবে পড়তে হবে। এখন থেকে যদি একটু একটু করে পড়ো তাহলে তোমাদের সিলেবাসটা সহজ হয়ে যাবে, পরবর্তীতে যে রিভিশন দেওয়ার জন্য খুবই দ্রুত তুমি রিভিশন দিতে পারবা, বুঝছো? খুবই দ্রুত রিভিশন দিতে পারলে তোমার জন্য সুবিধা ভাই, বুঝছে নাই? এই জন্য তোমাদেরকে প্রতিদিন পর প্রতিদিন করতে হবে, ম্যাথগুলো বারবার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবা তত ভালো। প্র্যাকটিসের উপরে কোনো কিছু নাই, প্র্যাকটিস করবা না ম্যাথ পারবা না, পরীক্ষার ক্ষেত্রে যাই ভুল হয়ে যায়, বুঝছো? তো যাই হোক সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের ক্লাস এ পর্যন্তই, আর বেশি দূর আগাবো না, কারণ এই ম্যাথগুলো হয়তো অনেকজনের মাথায় ঢুকে নাই। যদি মাথায় না ঢুকে বারবার প্র্যাকটিস করবো, ম্যাথ সহজ আছে, ম্যাথ বারবার প্র্যাকটিস করবো, আর ক্যালকুলেশন ভালো করে করবো। ক্যালকুলেটর যাদের নাই তারা ভালো ক্যালকুলেটর নিয়ে বসবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি আমার জন্য।